সারপ্রাইজিং কোনো কিছু হয়, এনিথিং, ওই যে বলছে আমার বন্ধু জাদু জানে, জাদু অর্থ কী? আমার বন্ধু মহা জাদুকর, মানে মহা ফাঁকিবাজ। আমাদের দেশে বঙ্গবন্ধুর চেয়ে কোনো অ্যাট্রাকটিভ লোক ছিল? তার জন্য কোথাও কোনো গান রচনা করা হয়েছে? বাকি সময়টা আমাদের সাথে থাকবে সেই প্রত্যাশায় আলোচনা শুরু করতে চাই। যেতে চাই রহিন হোসেন প্রিন্সের কাছে। রহিন হোসেন প্রিন্স, অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়া, কিন্তু এরপরে চীন। এর মধ্যে চীন সফরের কারণে ভারতের কোনো ইয়ে হবে কিনা, অর্থাৎ ভারত এই কারণে চীন সফরের কোনো কারণে খেপে যেতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন বারবার আসছে। কারণ 11 ডিসেম্বর ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। এইসব মিলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গঙ্গা চুক্তি নবায়নের জন্য তারা কাজ করছে, দুপক্ষই কাজ করছেন, তাদের যোগাযোগও আছে। এই গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের বাধা হতে পারে কিনা চীন সফরকে ঘিরে? না, সরি, সাধারণভাবে যদি আমরা হিসাব করি, খুব মানে অনেক বেশি গভীরে গেলাম না, তাহলে আমরা যে আলোচনাটা এখানে করছিলাম, ভূ রাজনৈতিক কারণে সব দেশই চাইবে যে তার আধিপত্য এবং তার স্বার্থ রক্ষা করা, আর আমার দেশ চাইবে আমার স্বার্থ রক্ষা করা, এটাই। এবং ঘটনাচক্রে যে দেশগুলোর কথা বলা হচ্ছে তাদের অবয়ব, আর্থিক ক্ষমতা সব কিছু আমাদের থেকে অনেক বড়। তা সেই জায়গায় আমাদের ভূমিকা হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে একটা শক্ত যৌক্তিক ভিত্তির উপরেই এই দিকে এগিয়ে যাওয়া। তা সেইটাকে ধরে আপনি যে কথা বললেন, পার্শ্ববর্তী দেশ ভারত, দেখেন সাধারণভাবে তো মনে হইতেই পারে যে একটা সরকার এখানে যে গঠিত হলো এবং এই সরকারকে ভারত তো সমর্থনই করলো এবং তাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল, তো প্রথম সফরটা তো সেখানেই হতে পারতো, তাহলে ভালোই হতো হয়তো। কিন্তু সেই বাস্তবতা ছিল বলে আমার কাছে মনে হয় না, বাস্তবতাই। কারণ ওইখানে গেলে একটা সফরে যে সমস্ত চুক্তি বলেন এগুলো করতে হয়, সেই পর্যায়ে ভারতের সাথে আমাদের এটা নাই। দুই হচ্ছে রাজনৈতিক কারণ, নানা কারণ, ইন্টারনাল কারণ, এবং এখন ক্ষমতায় বিরোধী দল এবং অন্য যারা আছে তারা এটাকে আরও এত নেগেটিভভাবে নিত যেটা সরকারের পক্ষে কঠিন হতো, সেই জন্য হয়তো যায়নি। কিন্তু যায়নি মানে অখুশি হওয়ার কি আছে? অখুশি হয়তো তখন হতে পারে, বলবে না কেউ। সেটা হচ্ছে যে চীনের সাথে এমন কোনো রাজনৈতিক এবং অন্য চুক্তিতে যদি আমরা যাই বা সমঝোতায় যাই যেটা তার জন্য ক্ষতিকর হবে, কেবলমাত্র সেইটা হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা দিয়ে শুধু না, তিস্তা নিয়ে তো আমি যতদূর মনে হয় দেখবেন আলোচনা হচ্ছে না, এবং সেইটা নিয়ে এখন মনে হয় ভাবছেও না। তিস্তা করা আদৌ কতটুক করবে না করবে সেইটা নিয়েও এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা নিয়ে নানা প্রশ্ন আছে। আবার করলে নিজের টাকায় করা, এগুলো নানা বিষয় আছে, সেই জায়গাগুলো আছে। সুতরাং ওইটাই হচ্ছে প্রধান নির্ভর করবে বলে মনে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আপনি পার্শ্ববর্তী দেশের জন্য যেটা আপনি এখন তুললেন, যে গঙ্গা চুক্তির যে আলোচনাটা, ইতিমধ্যে আপনি দেখবেন আমাদের এই যে পদ্মা ব্যারেজ করার যেটা কথা বলা হয়েছে, এইটা নিয়েও কিন্তু নানা মত আছে, নানা মতের কথা এই জন্য বলছি। এটা নিয়ে তো আমাদের গভীর আলোচনা হলো না। বলেন কখনো কি আলোচনা হয়েছে? সরকার এসেই যেভাবে দ্রুততার সাথে করলো, তো অনেকে তো এটা মনে করছে যে গঙ্গা ব্যারেজ এইটা করার মধ্য দিয়ে আমি এই গঙ্গা পানি চুক্তির ওইটাও একটা সংকটের মধ্যে ফেলবো। ওরা বলবে যে তুমি তো ব্যারেজ করতেছো, দরকারটা কি এখন? এবং দেখেন ডিসেম্বরে সময় নাই, এখনো পর্যন্ত আলোচনা শুরু হয়েছে আমার জানা নেই। আপনি বললেন কিন্তু আমরা অফিসিয়ালি দেখছি না। যতটুকু আমার জানা, যে এইবারের যে ওই যে বৈঠকটা হচ্ছিল যেখানে ডক্টর জাহিদ সাহেব যেতে গেলেন না, উনি গেলে ওনাকে, এটা শোনা আমার, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, আনঅফিসিয়ালি হয়তো ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল বা ভাবা হচ্ছিল, তা সেইটাও তো হলো না বলে বিষয়টা। তা সেইটা ঝুলে যাবে কিনা এটা দেখার ব্যাপার। কিন্তু আমাদের ভারতের সাথে এই আলোচনাটা জরুরি এই কারণে, কারণ পার্শ্ববর্তী দেশের সাথে ঝুলে থাকা যে সমস্যাগুলো আছে তার সমাধান করতে হবে, তার সূচনা তো করতে হয়। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এই 54টা নদীর অভিন্ন পানি, এটা কিন্তু অন্যতম সমস্যা। তা সেইটাই যে গঙ্গা পানি বন্টন চুক্তি, এই আলোচনার মধ্য দিয়ে দ্বার উন্মোচন হবে না কি হবে এটা দেখার কিন্তু একটা সুযোগ আছে। এবং সেই সরকার, আমাদের সরকারের প্রতি, দেশের প্রতি মনোভাব কি, এইটাও বোঝা যাবে। বরঞ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা করা দরকার বলে মনে করি। আর চীন সফর আমার মনে হয় না যে আমাদের সরকার এমন কিছু করে আসতে পারবে। এখানে অনেক হয়তো দ্বিতীয় পর্বে উনি অনেকগুলো কথা যেটা বললেন, যদি সেই মর্ম কথার কিছুটা হলেও অনুধাবন আমরা করি,
আমি হয়তো আমার ভাষায় বলেছি, ওনার ভাষায় বলেছেন, আর আমি কিন্তু গত পার্টে বলেছি যে অন্তত পক্ষে ন্যূনতম একটা সম্পর্ক উন্নয়নও যদি করে, আমি সেটাকে পজিটিভ দেখার কথা বলেছি। চুক্তি তো অন্য প্রশ্ন। তা সেইটুক আমার ধারণা এমন কিছু ঘটবে বলে মনে হয় না, যে যাতে করে আমরা অন্যদেরকে বায়াস্ট করব। আমাদের সরকার এখন পর্যন্ত সেরকম কোনো সমর্থন অর্জন করছে ধন্যবাদ। বলে মনে হয় না। গোলাম মারুন রানী, আজকে রুহুল কবির রিজভী অর্থাৎ তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি, তিনি বলেছেন এই চীন সফরে বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক ঘাটতি কমবে। যদি আমি এটা তথ্য দেই, চীনের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি হচ্ছে ১,৭৮৬ কোটি ৮০ লাখ ডলার, যদিও ভারতের সাথে ৭৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার। এই এত বড় একটা ঘাটতি, বাণিজ্যিক ঘাটতি আসলে কতটা পূরণ করা, কমিয়ে আনা কতটুকু সম্ভব হয়? বাংলাদেশকে একটুখানি বলার চেষ্টা করছে, বাংলাদেশের কাছে সেই পণ্য কি তৈরি করা আছে কিনা যেটা চীনাতে রপ্তানি করা যাবে? আমি বলি, আসলে আমাদের রিজভী ভাই যে এমিনেন্ট পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এই বিষয়টা নিয়ে বাণিজ্য মন্ত্রী যারা আছেন তারা কথা বললে জিনিসটা সুন্দর হতো। চীনের যে বাজার, সে বাজারটা এখন 100% পলিমারে চলে গেছে। যেমন আমরা এখন চামড়া রপ্তানি করি, ওয়েট ব্লু চামড়া, কিন্তু চীন এখন সিনথেটিক লেদারে চলে গেছে, এবং এটা এত মানে পপুলার যে অরিজিনাল চামড়ার সাথে সিনথেটিক লেদার এখন বেশি জনপ্রিয়, দামও সস্তা। হ্যাঁ, দামও সস্তা। এরপরে ধরুন আমরা এই বাংলাদেশ থেকে জুট রপ্তানি করি, তো জুটের ক্ষেত্রেও তারা বিকল্প পলিফাইবার আবিষ্কার করে ফেলছে। একদম মানে জুট যেভাবে মাটি খেয়ে ফেলবে কোনো রকম প্রকৃতির জন্য, ওইরকম জিনিস তারা সিনথেটিকে চলে গেছে। আপনি যদি বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্টের কথা বললেন, এখনও আমরা মানে ওখানের ক্ষেত্রে শিশু। আপনি যদি রুহুল কবির রিজভী সাহেব মানে পলওয়েল সুপার মার্কেটে তাকে 2 দিন ঘুরান, তারপরে আমাদের সবচেয়ে সস্তা এবং ভালো যে মার্কেট সেটা হলো বঙ্গবাজারে ঘোরানোর পরে তাকে যদি গুয়াংজোর যে কোনো একটা মার্কেটে তাকে পাঠানো হয়, বা একটা মার্কেট আছে, সেই মার্কেটে তিনি যদি যান তিনি পাগল হয়ে যাবেন। মানে ওরা যে কম দামে যে প্রোডাক্টগুলো দিচ্ছে, সেই প্রোডাক্টগুলো আমাদের তৈরি করাই সম্ভব না। ফলে চীন ওপেন করে দিয়েছে, কিন্তু ওদের সাথে আমরা প্রতিযোগিতা করে ওদের মার্কেট দখল করব। ওরা যদি বাংলাদেশ থেকে গোবর নেয় সেটা আলাদা কথা, যে আমরা গোবর থেকে গোবর নেব, তারপরে বাংলাদেশ থেকে কয়লা নেব, যে সে কয়লা যেখানে কোনো প্রতিযোগিতা নেই। আমরা বাংলাদেশ থেকে কাদা নেব, বালি নেব, বাংলাদেশ থেকে বালি, বা এর কিন্তু মার্কেট আছে। হাড়ের গুঁড়ো নেব, এবং হাড়ের গুঁড়োটা আমাদের বাংলাদেশে অলমোস্ট প্রতি মাসে 300-400 কন্টেনার যায়, সেটা মতো জাপানে যায়। তো এরকম কিছু কিছু আইটেম আছে যেটা ওরাই বলে দেবে যে এই জিনিসগুলো তো আমরা বাংলাদেশ থেকে পাঠাও। তো এছাড়া যেটা আমরা তৈরি করি প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্ট আমাদের নেই যে প্রোডাক্ট চীনা বাজারে গিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতা করে টিকবে। এবং চীন যদি সেখানে আরও 10% সাবসিডিজও দেয়, তবুও সেখানে টিকতে পারবে না। ফলে কী হলো, বাণিজ্য ঘাটতি দূর হবে না। সিমিলারলি ভারতের সাথে একই অবস্থা। ভারত আমাদেরকে যে দামে তুলা দিচ্ছে, ইভেন যে দামে রেডিমেড ফ্যাব্রিক দিচ্ছে, বা অন্যান্য চাল ডাল দিচ্ছে, কোনো অবস্থাতে এটা সম্ভব না। এখানে চীনের সাথে আমাদের এই মুহূর্তে $22 বিলিয়ন ইয়ারলি আমরা ইম্পোর্ট করি। তো এই $22 বিলিয়ন আমরা কি এক্সপোর্ট করবো? আমরা আমেরিকা ইউরোপ মিলিয়ে সারা বছর $40 বিলিয়ন কোনো কিছু এক্সপোর্ট করতে পারি না। তো সেখানে আমি কি করে $22 বিলিয়ন সমপর্যায়ে বাণিজ্য ঘাটতি দূর করবো? মানে এই যে দেখেন, বিএনপির মতো একটা বড় দল, উনি সেখানে গেছেন, কী জন্য গেছেন, কেন গেছেন, এই বিষয়টা সুন্দরভাবে প্রেসের সামনে এসে বলার জন্য একটা ভালো মানুষ থাকতে হবে। তো এবং এখানে দেখেন যে ঘটনাগুলো ঘটছে, এটা বিএনপির জন্য গলার কাটা হবে। এটা আন্তর্জাতিক চক্রান্তগুলো বুঝতে হবে। মালয়েশিয়াতে তিনি গেছেন, আমার বন্ধু মহাজাদু জানে, সারা দেশ নাচছে। আপনি জানেন যে মালয়েশিয়া ইজ দ্য সেকেন্ড কলোনি অফ চায়না। সেখানে তাকে খুব সুন্দরভাবে রাজপুত্র রূপে অভিষিক্ত করা হলো। ফলে তার নবস বা তার আকাঙ্ক্ষা, তাকে নিয়ে আমাদের কামনা কী হলো? আমাদের কামনা এমন হলো যে হি উইল গেট দ্য সেম জিনিস ইন গ্রেট হলে চায়নার যে গ্রেট হল বা ফরবিডেন সিটির সামনে যে গ্রেট হল, সেখানে তাকে ওইভাবে তাকে নিয়ে গান বাঁধবে, তাকে নিয়ে চীনের প্রেসিডেন্ট ওইভাবে তার স্ত্রী ওই জুবাইদা রহমানের সাথে করবে, এরকম একটা আশা তৈরি করা হয়েছে না? যা এটিকে নিয়ে করে কী করা হলো, ফার্স্ট নিয়ে তাকে নেওয়া হলো ডালিয়ানে, এবং সেখান থেকে 5.5 ঘন্টার
ট্রেন জার্নিতে এরকম একটা ট্রেনের সিটে একটা যদি ভিআইপি কোচও হতো, রাজকীয় একটা প্রেসিডেন্সিয়াল কোচ হতো, যেখানে দেখা গেলো যে ওইভাবে সে বসে আছে, তাতে একেবারে নর্মাল একটা যাত্রীবাহী কোচে স্বামী স্ত্রী দুজন বসে আছে নর্মাল যাত্রীর মতো। এই দৃশ্য দেখে হোয়াট মেসেজটা আপনি পেয়ে গেলেন। তো এই কাজটা মানে ওখানে আপনাকে একবার মাথার উপরে উঠানো হলো এবং ডালিয়েনে নিয়ে আবার আপনাকে যেই পর্যায়ে নিল। এখন যে বাকি যে জিনিসের শীষ সাথে তার যে বৈঠক এবং ওখানে গার্ড অফ অনার থেকে লাল গালিচা এবং ওখানে মালয়েশিয়ার মতো যদি তাকে পাত্তা দেওয়া না হয়, তাহলে সারা বাংলাদেশের আওয়ামী লীগ গাল ফুলেই আছে হু হা করে হাসার জন্য, মুহা হা করে হাসার জন্য, যে গেলা তো ওখানে গেলা কিছুই পাইলে না, কিছু নিয়ে আসলে না। তো আসলে যে কোনো দেশে একটা যাওয়ার আগে ফার্স্ট আমি কেন যাচ্ছি, এই যে আমি মালয়েশিয়াতে যাচ্ছি, আমাদের যাওয়ার দরকারটা ছিল কি মালয়েশিয়াতে? এই যে দেখেন মালয়েশিয়াতে গেছে, মানে কোনো কিছু তো হলোই না, উল্টে ফেলে তাকে এত আদর করে যত্ন করে গান বেঁধে বলে দিল যে তোমাদের দেশে যে শ্রমিকদের আমাদের আনবো যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা বলতেছি 40,000 টাকা, তোমরা নিতেছো 4 লাখ টাকা, আমরা দিচ্ছি 80,000 টাকা দিয়ে তোমরা শ্রমিক পাঠাবো, তোমরা 6 লাখ 7 লাখ টাকা করে নিয়ে 4-5 জন লোক ওই দিন 6 মাসের মধ্যে সিন্ডিকেট করে 25,000 কোটি টাকা চুরি করে খেয়ে ফেলতেছে। আর ওই শ্রমিক আমাদের দেশে এনে আমাদের ঘাড়ের উপরে ফেলাই দিয়েছে। এখন এদেরকে ধরে ধরে আমাদের জেলখানায় রাখতে হচ্ছে, এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখতে হচ্ছে। এরা অবৈধ সারা মানে মালয়েশিয়াতে ছড়িয়ে পড়েছে, হিউজ বার্ডেন। এই প্রবলেমগুলো আগে সলভ করো, তারপরে পাঠাও। তো আপনি চিন্তা করেন, তাহলে একদিকে আপনি আমাকে খুব আদর যত্ন করলেন, আমার সাথে খপকি করলেন, আর অন্যদিকে এরকম একটা বাড়ি দিয়ে দিলেন। তো এই জিনিসগুলোকে যাওয়ার আগে এই জিনিসগুলো চিন্তা করা উচিত ছিল যে এটাকে বলা হয় TOI, টার্মস অফ মনে করেন রেফারেন্স। কোনো পরিকল্পনা ছাড়াই চীনে গেছে? ইয়েস, মানে দুটো জায়গাতেই পরিকল্পনা ছাড়াই গেছে। কোনো রকম আমার কাছে মানে এখানে সরকারে যারা আছে, কারণ আমি তো সরকারের সাথে ছিলাম, এখন যারা আছে তাদেরকে তো চিনি, সবাইকে চিনি। এই মুহূর্তে ধরেন প্রধানমন্ত্রীর কাছাকাছি যারা আছেন, একটা সরকারের সঙ্গে একটা সরকারের লেভেলের যে টার্মস অফ রেফারেন্স কী থাকবে, TOI, MOU কী হবে, এইগুলো 6 মাস আগের থেকে রেডি থাকে। কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে, আমাকে এয়ারপোর্টে কে রিসিভ করবে, কোন এজেন্ট হবে, কোন ফুলটা দেওয়া হবে, কী খাওয়ার মেনু কী হবে। আমার মতো একজন সাধারণ মানুষ, ধরেন আমি জাপান গেছি, আমাকে প্রতি অক্তি কী কী খাবার দেওয়া হবে, সেই খাবারের মেনুটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে তারপর শেষে তারা 1 মাস আগে অ্যাপ্রুভ করে। আপনি বলছেন দিস ইজ ফরেন ডেলিগেশন, তা হুট করে আপনি সেখানে চলে যাবেন, যাওয়ার পর আপনাকে একটা সারপ্রাইজ দিবে। ইটস নট দ্য, এটা রাষ্ট্রীয় প্রোটোকল না। যখনই সারপ্রাইজিং কোনো কিছু হয়, এনিথিং, ওই যে বলছে আমার বন্ধু জাদু জানে, জাদু অর্থ কী? ম্যাজিক। জাদু মানে ফাঁকি দেওয়া। আমার বন্ধু মহা জাদুকর, মানে মহা ফাঁকিবাজ। আপনি বুঝতে পারছেন গল্পটা? খুঁজে খুঁজে বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছে। এই যে আপনি মানে বন্ধুত্বের একটা বন্ধনের কথা বলেনি আপনি? না 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 না, এখানে গানটা কি, আপনি গানের ভাষাগুলো কি, শব্দগুলো কি, সে যে মানে প্রথমে দুনিয়ার কোথাও দেখেছেন আজ পর্যন্ত, আমি তো গত 100 বছরে কোথাও দেখিনি যে এর সাথে অনেক বড় বড় রাষ্ট্রনায়ক, অ্যাট্রাকটিভ রাষ্ট্রনায়ক এক দেশ থেকে আরেক দেশে গেছে। আচ্ছা বলেন তো, নেলসন ম্যান্ডেলার মতো, উনি যতদিন জীবিত ছিলেন, পৃথিবীতে কোনো অ্যাট্রাকটিভ পুরুষ ছিল? এই নেলসন ম্যান্ডেলা পৃথিবীর বহু দেশে গেছে, এবং আমাদের বাংলাদেশে আসছে। আমরা কি তার জন্য কোনো গান রচনা করেছি? আমাদের দেশে বঙ্গবন্ধুর চেয়ে কোনো অ্যাট্রাকটিভ লোক ছিল? তার জন্য কোথাও কোনো গান রচনা করা হয়েছে? আপনি ধরেন মিশরের যে গামাল আবদেল নাসের, তার মতো অ্যাট্রাকটিভ পুরুষ এই শতাব্দীতে একজন ছিল? কোনো দেশে গেছে? আপনি দেখেন তো, সবচেয়েতে যদি বলা হয় আমেরিকার ইতিহাসে 200 বছরের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ পুরুষ কে ছিল? এটা হলো জন এফ কেনেডি। আচ্ছা, জন এফ কেনেডির মতো অ্যাট্রাকটিভ মানুষ অন্য দেশে গেছে, কোনো গান রচনা করা হয়েছে? গান রচনাকে আপনি ইতিবাচক হিসেবে নিচ্ছেন? না, আচ্ছা, এটা নেতিবাচক ঠাট্টা করা হয়েছে।